বিজয় নীলাকে খাটে শুইয়ে দেয়। তারপর নীলার বিভিন্ন জায়গায় আদর করতে থাকে। বিজয় আর নীলা একটি আবাসিক হোটেলে ঢুকে তারপর তারা রুমে ঢুকে খাটে বসে। নীলা বলল, আমরা এখানে কেন আসলাম? বিজয় বলল, আরে আমার বউকে দেখতে হবে না, একটু আদর করার বিষয় আছে না? নীলা বলল, আরে আমার বাবুটা দেখে আদর করার জন্য পাগল হয়ে গেছে, আদর তো করবে, তবে এখন না, বিয়ের পর। বিজয় বলল, আচ্ছা বুঝলাম তুমি আমাকে স্বামী হিসাবে মানো না, মানলে এরকম কথা বলতে না। নীলা বলল, স্বামী হিসাবে না মানলে তোমার সাথে দেখা করতে আসতাম? বিজয় বলল, আচ্ছা আদর দিবে নাকি দিবে না, কোনটা? নীলা বলল, বোঝো না কেন, বিয়ের আগে এসব করা ভালো না। বিজয় বলল, আমি কিছুই বুঝতে চাই না, আদর দিবে কিনা সেটা বলো, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। নীলা বলল, আচ্ছা তোমার যে ইচ্ছা তাই করো। বিজয় নীলাকে খাটে শুইয়ে দেয়। তারপর নীলার বিভিন্ন জায়গায় আদর করতে থাকে। চলুন আমরা ওদের পরিচয় কিভাবে হলো দেখে আসি। ঘটনা শুরু আজ থেকে 3 মাস আগে। দুপুরবেলা এক অবসরে বসে ফেসবুক চালাচ্ছিলাম কিছুদিন আগের কেনা পুরনো স্মার্টফোনে। হঠাৎ সাজেস্ট ফ্রেন্ডে একজোড়া চোখ দেখে থমকে গেলাম। এর আগে এমন চোখ যে দেখিনি তা নয়, যাদের দেখেছি তারা সবাই কারো না কারো সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। এই সংখ্যাটা মনে ছিল, তবুও অজানা এক আগ্রহে তার আইডিতে উকি দিলাম। আমার বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী, এবছর ভর্তি হয়েছে। কি সুন্দর মুখ তার, দেখে মনে হয় এই বুঝি দুধ দিয়ে ধুয়ে দিয়েছে কেউ, এমন কাঁচা রং। একজোড়া চোখের মায়াতেই পড়ে গেলাম শেষ পর্যন্ত। দোলাচলে দুলতে দুলতে কপালে যা আছে বলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। তার অপেক্ষা করতে লাগলাম। আনুমানিক 2 ঘন্টা পর যখন আবার ফেসবুকে ঢুকলাম তখন দেখলাম একসেপ্ট করার নোটিফিকেশনটা চলে এসেছে। মনটা খুশিতে নেচে উঠল। আর দেরি না করে প্রায় সঙ্গে সঙ্গেই তাকে মেসেজে নক দিলাম। উত্তরও পেলাম কিছুক্ষণ পর। এমনি করে আলাপচারিতা চলতে লাগলো আমাদের। অনেক বিষয় নিয়েই কথা হচ্ছিল। প্রসঙ্গটা ধীরে ধীরে ব্যক্তিগত বিষয়ের দিকে গড়িয়ে গেল। স্বীকার করতে দোষ নেই, তাতে পরোক্ষ ভূমিকাটা একতরফা আমারই ছিল। তখন দেখি ও মেসেজ দেখেও উত্তর দিতে খানিকটা সময় নিতে শুরু করলো। ভাবলাম এই বুঝি ফসকে গেল অল্পের জন্য। প্রবলভাবে হারানোর ভয়ে ভীত হয়ে উঠলাম। পর্যায়ে লজ্জার মাথা খেয়ে জানতে চাইলাম ওর বয়ফ্রেন্ডের পোস্টটা খালি আছে কিনা। সে তো হেসেই খুন, এমন ভাবে কেউ কখনো জিজ্ঞাসা করেনি, তাই উত্তরও তার জানা নেই। এবং প্রেম নিয়ে সে সিরিয়াস নয়। তবে হাবভাবে যা বুঝলাম তাতে মনে সবুজ বাতিটা না জ্বলে পারল না। দরখাস্ত দিতে হলে হাতে লিখে দিতে হবে না টাইপ করতে হবে, সে কোনো উত্তর করলো না। সেদিনের মতো সে উধাও হয়ে গেল। কয়েকদিন কোনো খোঁজ খবর ছিল না তার। গুম হয়ে যাওয়া বলতে যা বোঝায়, একেবারে আক্ষরিক অর্থে তাই। এর মাঝে আমি তাকে যে মেসেজ করিনি তা নয়, উত্তর না পেয়ে বার্তার পর বার্তা দিয়ে গেছি এই ভেবে যে যদি কখন সংকেত আসে, যদি একবার মুখ তুলে চায় ভাগ্য দেবতা। অবশেষে সেই দিনটির সাক্ষাৎ পেলাম, আকস্মিক ভাবেই পেলাম। ঘড়ির কাঁটায় 3টা বাজবে বাজবে করেও বাজছে না, এমন সময় একটা কল এলো ফোনে। শুয়েছিলাম তাই চোখ বন্ধ করে রিসিভ করি। তখন চিকন একটা কণ্ঠস্বর বলে উঠল, হ্যালো বিজয় বলছেন? হ্যাঁ বলছি। গলার মধ্যে হঠাৎ নারী কণ্ঠ শোনার মতো একটা আশ্চর্য ভাব ফুটে উঠেছে। চিনতে পারছেন আমাকে? আরে আজব তো, নিজে ফোন দিয়ে আমাকেই বলে কিনা চিনতে পেরেছি কিনা। কান থেকে ফোনটা নামিয়ে নাম্বারটা দেখে নিলাম। না, এ নাম্বার আমার অপরিচিত। তবুও স্বীকার করলাম না। চিন্তা করার জন্য কিছুটা সময় নিলাম। এই কয়েকদিনে কাকে কাকে নাম্বার দিয়েছি মনে করার চেষ্টা করছি, তবু কোনো কুলকিনারা করতে পারলাম না। নীলা বলল, চিনতে পারলেন না তো? জানতাম চিনবেন না। বিজয় সন্দেহ কণ্ঠে নিজেই জিজ্ঞাসা করলো, কে নীলা? নীলা হেসে উত্তর দিল, হ্যাঁ আমি। চিনলেন কিভাবে? বিজয় বলল, আমি জানি আপনি ছাড়া কোনো মেয়ে কল দিতে পারে না, কারণ এর আগে কাউকে নাম্বার দেওয়া হয়নি। তারপর তারা হাসি খুশিতে মিনিট 15 তুমুল আগ্রহে অনেক কথা সে বলল। তার পরিবারের কথা, পছন্দের গানের কথা, পছন্দ অপছন্দ নিয়ে কথা বলতে থাকে। বিজয় একটি জায়গায় বসে আছে। একটি মেয়ে এসে বলল, তাহলে আপনি বিজয়? নিজের নাম শুনে মাথা তুলে তাকালাম। দেখি সুন্দর মুখের একটি মেয়ে দাঁড়িয়ে আছে সামনে, হাতে সাদা রঙের মুঠোফোন। তাতে লেগে আছে শরীরে মাখানো পারফিউমের মিষ্টি একটা গন্ধ। গন্ধ সুখে চট করে পেয়ারা গাছের কথা মনে পড়ে গেল। ছোটবেলায় যখন বৃষ্টির দিনে পেয়ারা গাছে উঠে বসে থাকতাম তখন এমনই একটা গন্ধ পেতাম নাকে। তাতে কত চেনা স্মৃতি মিশে আছে আমার। ছবিতে যেমন দেখেছিলাম অবিকল সেরকম দেখতে। সেই চোখ, সেই ভ্রু, সেই নাক, আর সেই আঁকাবাঁকা মারির দাঁতগুলো পর্যন্ত একই। বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালাম। কি বলবো সেটা মনে মনে সাজানোর চেষ্টা করছি। মাথার ভেতর নদীর স্রোতের মতো হাজার হাজার শব্দ কোথা থেকে উড়ে এসে যেন উকি দিচ্ছে। কিছুক্ষণ আগে অপরিচিত নাম্বার থেকে ফোন দিয়ে কেউ একজন জিজ্ঞাসা করেছিল, কই আপনি? এর পরপরই এই ঘটনা। কোনটা রেখে কোনটা বলি হঠাৎ তাল হারিয়ে ফেললাম। বললাম, নীলা? নীলা বলল, হ্যাঁ। চিনতে কষ্ট হচ্ছে আপনার? ছবির সঙ্গে কোনো ফারাক আছে নাকি? থাকলে বলুন। কেমন ছটফট করে বলে গেল সে। হালকা বাতাসে তার চুলগুলো মৃদু উঠছে। জিওবা দিয়ে সে পাতলা ঠোঁট দুটো ভিজিয়ে নিল। বিজয় বলল, না না তা হবে কেন, বসো। পাশে জায়গা করে দিয়ে বসে পড়লাম। সেও বসলো, তবে খানিকটা তফাতে। একটা নীল রঙের জামার সঙ্গে সাদা ওড়না পড়েছে। ফর্সা মুখটাতে যেন দিনের সূর্য প্রতিফলিত হয়ে ফেরত যাচ্ছে দূরে। গালে এমন একটা ঝিলিক দেখতে পেলাম। মুগ্ধ নয়নে তার পানে একবার তাকিয়ে মাটিতে মুখ করে জিজ্ঞাসা করলাম, ভালো আছো? বুকে কেমন একটা দুরু দুরু ভয় কাজ করছিল, যার জন্য সহজ হতে পারছিলাম না। বহু মেয়ের সঙ্গে আগে তো প্রথম দেখাতেই অনেক কথা বলেছি, কই
তখন তো এমন হয়নি, আর এখন যার সঙ্গে আলাপের 3 মাস হয়ে গেছে তেমন একজনের সাথে কথা বলতে সংকোচ বোধ হচ্ছে আমার। নিজের প্রতি ধিক্কার চলে এলো, পিঠ সোজা করে বসলাম। আচমকা সারা শরীরে পিঁপড়ার কামড়ের মতো জ্বালা শুরু হলো। জল না পেয়ে কয়েকদিনের তৃষ্ণার্ত চেহারাটা বিদ্রোহ করার পায়তারা করছে বোধ হয়। রৌদ্র অ্যালার্জিটাই জাগলো বলে নীলা একটু পর উত্তর দিল, ভালো আছি। তো দেখা করতে বললেন কেন? বিজয় বলল, ওই যে তোমাকে বললাম না সেদিন। নীলা সোফায় বসে মোবাইলে গেম খেলছে, এমন সময় মোবাইলে কল এসেছে। নীলা মোবাইলটি রিসিভ করছে এবং বলল, কে আপনি? বিজয় বলল, এত তাড়াতাড়ি ভুলে গেলেন? ওদিন যে মোবাইলে কথা বললাম। নীলা বলল, ও সরি, আসলে নাম্বারটা সেভ করা ছিল না। বিজয় বলল, এতটা আপন হয়নি আমি যে আমার নাম্বারটা সেভ করবেন। নীলা বলল, আসলে তেমন না, ওই দিন কথা বলার পর আম্মু ডাক দিয়েছিল রান্নার কাজে সাহায্য করার জন্য, তাই আর কি। বিজয় বলল, ও বুঝতে পেরেছি, আচ্ছা আমাকে একটা সাহায্য করবেন? নীলা বলল, জি বলুন, আমি আপনার কি সাহায্য করতে পারি? বিজয় বলল, আমি না একটা মেয়েকে খুব পছন্দ করি, কিন্তু আমি ওকে বলতে পারছি না। নীলা বলল, তো এগুলো আমাকে কেন বলছেন? বিজয় বলল, না মানা, আপনি তো একটা মেয়ে, আপনি বুঝবেন আরেকটি মেয়ের কেমন ছেলে পছন্দ। ও এই কথা, প্রত্যেকটা নারী চাই একটি ভদ্র ও সুন্দর মনের ছেলে, যে তাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে না তাকায়, তার কথা বোঝে এবং তাকে সারা জীবনের জন্য আগলে রাখে। বিজয় বলল, আচ্ছা সবকিছু বুঝলাম, চলুন না একদিন দেখা করি, আপনার সাথে কিছু কথা আছে। নীলা বলল, কি কথা জানতে পারি? বিজয় বলল, দেখা করলেই জানতে পারবেন। নীলা বলল, যা বলার কলে বলে ফেলুন। বিজয় বলল, সব কথা তো আর কলে বলা যায় না, এমন কিছু কথা থাকে যা সামনাসামনি বলতে হয়। আসবেন, বসবেন, চা খাবেন, চায়ের বিলটা না হয় আমিই দিলাম। নীলা বলল, এটা কিভাবে সম্ভব? আমার আম্মু বাসা থেকে বের হতে দিবে না। বিজয় বলল, ভার্সিটিতে যাওয়ার কথা বলে দেখা করবেন আর কি। নীলা বলল, আচ্ছা দেখি, আচ্ছা বলুন কি কথা ছিল। বিজয় বলল, আপনাকে বললাম না আমার একটা মেয়েকে খুব ভালো লাগে, সেই মেয়েটিকে জানেন? নীলা বলল, কে সে? বিজয় বলল, আমার সামনে সে বসে আছে, যার সাথে কথা না বললে আমার দিন কাটে না। মানে বুঝলাম না। মানে হচ্ছে তুমি সেই, যাকে আমি খুব ভালোবাসি, যাকে আমি আমার ফিউচার ওয়াইফ বানাতে চাই। কি বলছেন এসব? ঠিকই শুনেছেন। নীলা লজ্জায় মুখটা নিচু করে ফেললো। বিজয়কে কি বলবে বুঝতে পারছে না। তখন বিজয় বলল, তুমি কি আমার ঘরের বউ হবে যদি তোমার কোনো সমস্যা না থাকে? নীলা মাথা নাড়িয়ে হা বলল। বিজয় বলল, বিয়ের পর আমাদের কিউট একটা বেবি হবে, তারপর ছোট্ট একটা সংসার হবে। নীলা বলল, যখন তুমি চাকরিতে চলে যাবে তখন আমি বেবিকে নিয়ে খেলা করব। এভাবে তারা 10 থেকে 15 মিনিট রোমান্টিক কথাবার্তা বলতে থাকে। বিজয় বলল, চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। নীলা বলল, কোথায়? এখানেই তো ঠিক আছে, কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, হালকা হালকা বাতাস। বিজয় বলল, আরে চলো না, গেলেই বুঝতে পারবে, আর এই জায়গা থেকে ওই জায়গাটা আরো অনেক সুন্দর। নীলা কিছু না বলে বিজয়ের হাত ধরে চলে গেল। তারা দুজন ক্লান্ত হয়ে উঠে বসে। বিজয় বলল, জান আদরটা কেমন লাগলো? নীলা কিছু বলতে পারছে না, তার সারা শরীরে ব্যথা অনুভব করছে। বিজয় বলল, জান আমরা খুব শীঘ্রই বিয়ে করব, আমার আব্বু আম্মুকে তোমার বাড়িতে পাঠাবো, ঠিক আছে জান? নীলা বলল, আচ্ছা। বিজয় বলল, আচ্ছা জান তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এই বলে তারা রেডি হয়ে আবাসিক হোটেল থেকে বের হলো। তারা একটা রাস্তা ধরে হাঁটতে থাকে। সম্মানিত ভিউয়ার্স, বিজয় কি তাকে বিয়ে করবে নাকি বিয়ের নাম দিয়ে তার শরীরটা ভোগ করলো? এসব কিছু জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পের যদি ভালো ভিউ হয় আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসবো। গল্পটির ভাবনায় এস.এম. নাজিম, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় এফ.এ. নয়ন চৌধুরী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।